গাজায় ইসরায়েলি তাণ্ডবে একদিনে ৬০ ফিলিস্তিনি নিহত, বেশিরভাগই নারী ও শিশু। চলমান আগ্রাসনে নিহত প্রায় ১ লাখ, গণমাধ্যমের প্রতিবেদন। শোকাহত তেহরান, যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের জানাজায় মানুষের ঢল। শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে, বললেন পেজেশকিয়ান। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ২৫। পোক্রোভস্ক শহরের চারপাশে ১ লাখের বেশি সেনা মোতায়েন রাশিয়ার। জেলেনস্কিকে ধৈর্য ধরার আহ্বান পোলিশ প্রেসিডেন্টের। এবং ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু। পানিতে তলিয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। আছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান। চিকিৎসকরা জানান তারা শুধু মৃতদেহ গুনছেন, চিকিৎসা দিতে পারছেন না। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে গাজা যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় ৪%। ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। পরিবারের আহাজারি আর ক্লান্তিমাখা চেহারায় শোকের আবহ ছড়িয়ে পড়ে উপত্যকা জুড়ে। জীবন থেমে গেছে, আমরা শান্তির আহ্বান জানাচ্ছি। যথেষ্ট হয়েছে। এক স্থান থেকে আরেক স্থানে প্রতিদিনই বাস্তুচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে গেছি। আমরা আমাদের বাড়ি হারিয়েছি, সন্তানদেরও হারিয়েছি, সব হারিয়ে ফেলছি। ফিলিস্তিনের স্টেডিয়ামের পাশে আরও একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। হামলায় আহতদের অনেকেই শিফা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। তবে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারলেও চিকিৎসা দিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কেননা হাসপাতালের অর্ধেক কর্মী এর মধ্যেই নিহত বা গুম হয়েছেন। এছাড়া দের আল বালাতে দুপুরের দিকে একটি রাস্তায় বোমার আঘাতে একসঙ্গে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় ৪%। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। হারেতস পত্রিকা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরোক্ষ প্রভাব, যেমন ক্ষুধা, ঠান্ডা এবং রোগ ব্যাধির কারণেও অনেক মানুষ মারা গেছেন। গাজায় ইসরায়েলের এমন হত্যাযজ্ঞের মধ্যে মানবিক সহায়তা ঢুকছে সামান্য পরিমাণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রস জানায়, মার্চের পর এবারই প্রথম কিছু চিকিৎসা সামগ্রী প্রবেশ করেছে গাজায়, কিন্তু তা পর্যাপ্ত নয়। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তারা দাবি করে বিয়ার শেবা শহরের দিকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল। তবে সেই ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও শহীদদের রক্তে কাঁদছে তেহরান। রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় জানাজা, যেখানে ছিলেন শীর্ষ জেনারেল, বিজ্ঞানী। আর এই আবেগঘন দিনে ইরানের প্রেসিডেন্ট এই দিনকে জাতির সম্মানের দিন বলে সম্বোধন করেন। জানাজায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী অংশ নিলেও যোগ দেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজধানী তেহরানের রেভলিউশন স্কোয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে ফুল, পতাকা আর শহীদের ছবি। কাঁদতে কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর। আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চাই। ট্রাম্প শুধু নিজের স্বার্থ দেখে, আমাদের ধ্বংস চায়। রাষ্ট্রীয় টিভি জানায়, কুদস ফোর্সের জেনারেল সালামি, হাইজাদে, বাঘিরি এবং ১৬ জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে।
এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন, ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক, তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র কেন বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি তা প্রথমবার মতো জানালো পেন্টাগন। পরমাণু কেন্দ্রটি মাটির অত্যন্ত গভীরে হওয়ায় ওই বোমার কার্যকারিতা নিয়ে সন্দেহ থেকেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে ফোর্দো ও নাতানজে বোমা বর্ষণের পর ইস্পাহান ধ্বংসে সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দফতরের। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন তা সহজে শত্রুর আঘাতে ধ্বংস না হয়। ইরানের কৌশলী নির্মাণ দক্ষতার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম বলছে, ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্পাহান পারমাণবিক স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেখানে প্রচলিত বাংকার বাস্টার বোমাও কাজ নাও করতে পারে। এমন সন্দেহ থেকে হামলার কৌশল বদলায় যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটকে দেয়া গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বলেন, ওই কেন্দ্র এত গভীরে যে এমওপি বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটরের মতো বোমাও সেখানে পৌঁছাতে পারত না। এ কারণে ইস্পাহান লক্ষ্য করে পাঠানো হয় সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, ইস্পাহানের এই ভূগর্ভস্থ স্থাপনাতেই মজুদ রয়েছে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ইরান যেন এই ইউরেনিয়াম অস্ত্র উৎপাদনে ব্যবহার করতে না পারে সেজন্যই হামলা চালানো হয়। তবে ইস্পাহানের গভীরতা ও প্রতিরক্ষা কাঠামোর কারণে সেখানে ক্ষয়ক্ষতি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এদিকে বিস্ফোরক এক মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, তিনি চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে পারতেন, কারণ তিনি জানতেন খামিনি কোথায় লুকিয়েছিলেন। কিন্তু বিশ্ব রাজনীতির ভারসাম্য বিবেচনায় তিনি নিজেই সেই আক্রমণ ঠেকান। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি বলেন, খামিনিকে নির্মম ও করুণ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি। তবে এসব দাবিকে গুরুত্ব না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খামিনি। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে কিছুই অর্জন করতে পারেনি উল্লেখ করে বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে, আর এতে চটেছেন ট্রাম্প। জানান, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার চিন্তাভাবনা করছিলেন। খামিনির মিথ্যা বিজয় ঘোষণার পর সেই পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামার শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 25 জন। একই সঙ্গে ওডেসাতেও চালানো ড্রোন হামলায় কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে এখন সবচেয়ে উত্তপ্ত অঞ্চল ইউক্রেনের পোক্রোভস্কের চারপাশে 1,10,000 সেনা মোতায়েন করেছে মস্কো। গণমাধ্যমের খবর, এরই মধ্যে ফুরিয়ে গেছে রাশিয়ার আধুনিক ট্যাঙ্কের মজুত। যুদ্ধে পুতিন বাহিনী সোভিয়েত যুগের পুরানো অস্ত্র ব্যবহার করছে। শহরের চারপাশে 1,10,000 সেনা জড়ো করেছে রাশিয়া। এই অঞ্চলটিকে সবচেয়ে উত্তপ্ত যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। শহরটিকে ঘিরে দক্ষিণ ও উত্তর পূর্ব ফ্রন্টে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। যদিও বছরখানেক ধরে একের পর এক আক্রমণ চালিয়ে এখনও শহরটি দখলে নিতে পারেনি মস্কো। একসময়কার গুরুত্বপূর্ণ কোকিং কয়লা খানিও এবার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অস্ত্র ও প্রযুক্তির ঘাটতিতে আবার ট্যাঙ্ক হিসেবে ফিরছে সোভিয়েত ইউনিয়নের পুরানো T-62 মডেলের যুদ্ধযান। রাশিয়া এসব ট্যাঙ্ককে ফ্রন্ট লাইনে স্থায়ী ফায়ারিং পয়েন্ট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ডুডা শনিবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানান। নতুন প্রেসিডেন্ট কারল নাউরুকির অবস্থান কিছুটা রক্ষণশীল হলেও তিনি প্রতিরক্ষায় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। এ সময় তিনি আরও জানান, ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে পোল্যান্ড। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইজো। 3টি নদীর মোহনায় অবস্থিত এই শহরে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। এদিকে ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান।
যতদূর চোখ যায় কেবলই বন্যার পানি, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শহরের বড় অংশ পুরোপুরি অচল। শনিবার নতুন করে বৃষ্টি শুরু হলে ডুবে যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌয়ের রোংজিয়াং শহরের নিচু এলাকা। শহরটির ওপর দিয়ে প্রবাহিত দুলিও নদীর পানি বিপদসীমার 2 মিটার উপরে উঠে যায়। হাইড্রোলজিক্যাল পূর্বাভাস অনুযায়ী নদীর পানি 253.5 মিটার পর্যন্ত ওঠার আশঙ্কা দেখা দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। রোংজিয়াংয়ের প্রায় 40,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ইয়াও ও সুই জাতিগোষ্ঠীর বসতি এলাকা, যেগুলো পার্বত্য ও নদী তীরবর্তী। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, গত 2 দিনে গুইঝৌ সহ আরও 3টি প্রদেশের অন্তত 13টি নদীর পানি সতর্ক সীমা ছাড়িয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার কাজের জন্য শহরে সেনা মোতায়েন করা হয়। এদিকে ভারতের হিমাচল প্রদেশের টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুল্লু ও ধর্মশালা সহ রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃষ্টির তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থা। ভেঙে গেছে ছোট ছোট একাধিক সেতু। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, জেলাভিত্তিক মক ড্রিল ও দুর্যোগ প্রস্তুতি মহড়া আগে সম্পন্ন করা হয়েছিল। সব জেলা কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে দুর্গতদের সহায়তা দেয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুর্যোগে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 300 কোটি রুপি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টানা বৃষ্টি আর ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পর্যটন শহর কেপটাউন। দিনের পর দিন টানা বৃষ্টিতে প্লাবিত শহরের প্রধান সড়কগুলো, যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে দুর্যোগ কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। টানা বৃষ্টিতে থমকে গেছে কেপটাউনের জনজীবন। দক্ষিণ আফ্রিকার এই বিখ্যাত শহরটির প্রধান সড়কে জমেছে পানি। নির্মাঞ্চলে জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। অফিস যাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িগুলো আটকে পড়ছে। পর্যটন নির্ভর শহরটিতে ক্ষতির মুখে স্থানীয় অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়েছে হোটেল, বাজার ও বিনোদন কেন্দ্রগুলো। বৃষ্টি আর শীতের কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরোতে পারতেছে না, প্লাস অনেক ফরেনার কাস্টমার যা আমাদের আশা থাকে ওরাও আসতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই মন্দা চলতেছে। এমনিতে শীতের সিজন, তার মাঝে টানা বৃষ্টি, দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি এবং সবাই ডিউটি করাও সমস্যা হচ্ছে, এবং তার সাথে সাথে মানুষের জ্বর, সর্দি, কাশি, আমরা সবাই অসুস্থতাও বোধ করতেছি। শুধু সাধারণ মানুষই নন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও পড়ছেন বিপাকে। দোকানপাট খোলা থাকলেও নেই বিক্রি, নেই ক্রেতা। দক্ষিণ আফ্রিকান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্ভোগ কাটার সম্ভাবনা এখনই নেই বলে আশঙ্কা স্থানীয়দের। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। প্রচণ্ড শীত, টানা বৃষ্টি আর ঝড়ো হওয়ায় বাইরে চলাচলে সতর্কতার আহ্বান দেশটির আবহাওয়া অধিদপ্তরের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। দাহে পড়ছে ইউরোপ। রোম, মিলান, সেভিয়া থেকে শুরু করে প্যারিস পর্যন্ত একের পর এক শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে 44 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ জুড়ে এই তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় শিশু ও বয়স্কদের সুস্থ থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতালির রাজধানী রোমে শনিবার সকাল থেকে কলোসিয়ামের পাশে ভিড় জমান পর্যটকরা। কেউ ছাতা দিয়ে সূর্যের তাপ ঠেকাচ্ছেন, কেউ ভিজিয়ে নিচ্ছেন রুমাল। শহরের প্রতিটি ঝর্ণার সামনে ছিল দীর্ঘ লাইন। রোম ছাড়াও মিলান, নেপলস আর ভ্যাটিকানে পর্যটকদের ছিল একই দৃশ্য। কোথাও ফ্যান হাতে, কোথাও শীতল পানির ফোয়ারায় মুখ ধুয়ে নিচ্ছেন সবাই। ইতালির নেপলসে তাপমাত্রা পৌঁছায় 36 ডিগ্রি সেলসিয়াসে। শরবতের স্টলগুলোই উপচে পড়া ভিড়। আবহাওয়া বিভাগ জানায়, ইতালির 27টি বড় শহরের মধ্যে 21টিতেই শনিবার ছিল রেড অ্যালার্ট। এমনকি সেন্ট পিটার্স ব্যাসিলিকা ও স্প্যানিশ স্টেপসের মতো ঐতিহাসিক স্থানীয় পর্যটকরা রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান নেন।
স্পেনের সেভিয়ায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। স্থানীয় বাসিন্দারা দুপুরে বাইরে না গিয়ে সকালে কিংবা রাতে ঘোরার পরামর্শ দিচ্ছেন। দিনের বেলা রাস্তায় বের হওয়া কঠিন। অনেকে পার্ক কিংবা নদীর ধারে ছায়ায় গিয়ে বসে আছেন। ক্যানারি দ্বীপ থেকে আসা পর্যটকরা বলছেন তারা টেম্পারেচার শকে পড়েছেন। আসলে আমরা যেহেতু মাদ্রিদে আছি এবং এখানে সমুদ্র নেই, কোনো সুইমিং পুলও নেই, তাই এই গরম সহ্য করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ প্রচুর ঘাম হয় আর এটা অস্বস্তিকর। এদিকে ফ্রান্সের দক্ষিণে পারপিনিয়ানে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। রুসিলিওনে সকালেই পারদ ওঠে 36-এ। দেশটির 73টি প্রশাসনিক অঞ্চলে তাপপ্রবাহজনিত কমলা সতর্কতা জারি করেছে মেতেও ফ্রান্স। জুনের এই ভয়াবহ তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। 15টি যুদ্ধ বিমান ও নৌযানের অনুপ্রবেশ দাবি। সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ টাইপের, নিশ্চুপ বেইজিং। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফাঁসের জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতাং শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালাপ ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতেই শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা। আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে শিনাওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতংতাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও নিজেদের আকাশ ও জলসীমায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনি থেকে রোববার ভোর পর্যন্ত চীনের 8টি যুদ্ধ বিমান ও 7টি নৌযান টহল দেয় তাইওয়ানের চারপাশে। কয়েকটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে বলেও জানানো হয়। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনা যুদ্ধ জাহাজ ও নৌযানের উপস্থিতি টের পেয়ে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় তাইওয়ান। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। এর আগে গেল সপ্তাহে ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলে তাইওয়ানের সামরিক বাহিনীকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রেসিডেন্ট লাই চিংতে। সে সময় তিনি বলেন, আঞ্চলিক এই সংকট সত্ত্বেও তাইওয়ানের উপর চীন তাদের সামরিক চাপ অব্যাহত রেখেছে।轰炸、干扰、加油等机型，火箭军长导火力单元等任务兵力，快速向预定区域起陆军。পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সামরিক বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 29 জন। গণমাধ্যমের তথ্য মতে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সামরিক বহরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়লে এই ঘটনা ঘটে। এতে 10 সেনা সদস্য সহ 19 বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের ঘরবাড়িও। স্থানীয় পুলিশ জানায়, 2টি বাড়ির ছাদ ভেঙে পড়ায় 6 শিশু আহত হয়েছে। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে তেহরিকি তালিবানের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনেক কনসুলার সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শহরটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখান থেকে পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পাবেন। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। শিল্পাঞ্চল হওয়ায় শহরটিতে শ্রমিকের সংখ্যা বেশি। পাসপোর্ট সহ নানা সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটে যেতে হয় বাংলাদেশ কনসুলেটে। এতে সময় ও অর্থ দুই খরচ হয়, পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কনসুলার সেবা সহজ ও দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ সমিতির সহযোগিতায় বাংলাদেশ কনসুলেট দুবাই শিল্পনগরী আজমানে চালু করেছে কনসুলার সেবা কেন্দ্র। গেল শুক্রবার এটি খুলে দেওয়া হয়। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং সর্বত্রই এইটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে যারা স্বল্প বেতনে চাকরি করে এবং যারা সাধারণ শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সহায়তা হয় বলে আমি মনে করি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয়নি। কনসুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, প্রতি মাসে এখানে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনসুলেটের বিশেষ টিম মাসে 2 বার এই সেবা কেন্দ্রে পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। এছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য, টাইপিং, ভিসা প্রসেসিং, টিকিট করারও সুযোগ সুবিধা পাবেন। আইন কানুন সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাবেন বলে জানানো হয়। এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা সমিতির মাধ্যমে শুরু হলো। তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। কনসুলার সার্ভিস দেওয়া হবে মাসে 2 বার, সুতরাং আমরা প্রতিবারই আশা করি আমরা সকানিক সেবা দেওয়ার মতো আমাদের সেই ব্যবস্থাপনা এখানে আছে। সেবা কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। আগামীতে সেবা কেন্দ্রের কার্যক্রম সৃজনশীল ও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান কমিউনিটি নেতারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়। 4 ঋতুর দেশ কানাডার গ্রীষ্মকাল মানেই আলো আর উষ্ণতা। এই সময়টায় প্রবাসীরা যেন নিজেদের মতো করে উপভোগ করেন প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধন। কখনো পরিবার বন্ধুদের সঙ্গে, কখনো আবার কমিউনিটির আয়োজনে আনন্দে সময় কাটান তারা। কানাডা থেকে বিস্তারিত আবু হানিফ শুভর রিপোর্ট। হাড় হিম করা শীতের দেশ কানাডায় জুন থেকে আগস্ট মানেই প্রাণের ছোঁয়া। গাছে সবুজ পাতা, বাতাসে উষ্ণতা আর সূর্য ডোবে প্রায় রাত 9টায়। এই যেন আলোর এক দীর্ঘ উৎসব। 4 ঋতুর মধ্যে গ্রীষ্মই সবচেয়ে প্রিয় কানাডাবাসী। পার্কে পার্কে বারবিকিউ পার্টি, বন্ধু পরিবার পরিজনের সঙ্গে আড্ডা, গল্প, খুনসুটি আর নানা আয়োজনে ছুটির দিনগুলোতে মেতে ওঠেন তারা। We really enjoy people coming and enjoying being together and meeting and making new friends. Everyone is sharing. It's been very great. বাংলাদেশি প্রবাসীরাও গ্রীষ্মকে রাঙান নিজেদের মতো করে। কমিউনিটির পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ফুটবল টুর্নামেন্টে মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে। সামারে আমাদের স্কুল বন্ধু, আমরা প্রতিদিন পার্কে আসি, আমাদের পার্কে খেলতে ভালো লাগে। আমি সামারে খুব আনন্দ করি, অনেক সাইকেল চালাই পার্কে। পার্কে গিয়ে আমরা ফুটবল খেলতে অনেক মজা লাগে। শুধু বড়রা নয়, শিশুদের জন্য গ্রীষ্ম মানে আনন্দ। স্কুল বন্ধ থাকায় খেলা, গল্প আর ঘোরাঘুরিতে কেটে যায় দিন। কোনো দল ছুটে যান সৈকতে, কেউ বা যান নদী বা হ্রদে মাছ ধরতে। উষ্ণ প্রকৃতি আর সম্পর্কের মেলবন্ধনে কানাডার গ্রীষ্মকাল যেন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দ সময়। এই সময়টাতে তারা ফিরে পান দেশ, আত্মীয়তার সুখ স্মৃতি। কানাডার গ্রীষ্মকাল শুধু আবহাওয়ার নয়, এটি সম্পর্কের, মিলনের আর সংস্কৃতির উচ্ছ্বাসের সময়। প্রকৃতির বুক জুড়ে বয়ে যাওয়া উষ্ণ বাতাসের প্রবাসীরা খুঁজেন নিজ দেশের গন্ধ। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা।
তৃতীয়বারের মতো সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন আয়োজন করল ঈদ পুনর্মিলনী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন সুইডেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। নাচ, গান আর দেশীয় সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনায় সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজধানী স্টকহোম সহ সুইডেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের পদচারণায় মুখর ছিল এই অনুষ্ঠান। ঐতিহ্যবাহী খাবারের দোকান, দেশি পোশাকের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে ছিল এক ভিন্ন মাত্রার পরিবেশ। খাবারের মেলায় ছিল পাটিসাপটার পিঠা, বিরিয়ানি, ভর্তার মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। আর দেশি পোশাকের স্টলে দেখা গেল শাড়ি, পাঞ্জাবি আর আধুনিক ডিজাইনের পোশাকের সম্ভার। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। সবসময় চেষ্টা করি নিজেদের সংস্কৃতি, নিজেদের সাহিত্য, আমাদের যে হাজার বছরের যে ইতিহাস, সেটাকে সবসময় লালন পালন এবং ধারণ করার জন্য আয়োজকরা চমৎকার একটা আয়োজন করেছে, একদম বাঙালির মিলন মেলা। এখানে অনেক ফুড ফেয়ার, কাপড় চোপড় কেনার সাথে খাওয়া দাওয়া এবং সেই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে আমি এই মুহূর্তে সুইডেনের বুকে ছোট্ট একটা বাংলাদেশে আছি। কৃতজ্ঞতা প্রকাশ করি বাঙালি কমিউনিটির আজকে যিনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা ইন্সপায়ার হইতাম না। আমরা সামনে আগে যাওয়ার জন্য আপনাদের এই যে ইন্সপিরেশন, এটা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামীতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে সাহস পাবো। প্রবাস জীবনের একঘেয়েমি দূর করা আর সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতেই এই আয়োজন। সেই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি পরিচিত করার এক অনন্য সুযোগ বলছেন আয়োজকরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় ইসরায়েলি তাণ্ডবে একদিনে ৬০ ফিলিস্তিনি নিহত, বেশিরভাগই নারী ও শিশু। চলমান আগ্রাসনে নিহত প্রায় ১ লাখ, গণমাধ্যমের প্রতিবেদন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ২৫। পোক্রোভস্ক শহরের চারপাশে ১ লাখের বেশি সেনা মোতায়েন রাশিয়ার। জেলেনস্কিকে ধৈর্য ধরার আহ্বান পোলিশ প্রেসিডেন্টের। এবং ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু। পানিতে তলিয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।